আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলাপ করব। আমাদের সাথে আলোচনায় আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট SM জাকির হুসাইন। জাকির ভাই, আপনাকে এনটিভিতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আরও রয়েছেন উম্মে আসমা পলি, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদিকা। আপনাকে এনটিভিতে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ এবং আমার সহ আলোচক যিনি আছেন, দর্শকবৃন্দ যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জাকির ভাই, আমরা প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। আপনি একজন আইনজীবী। বিএনপির 4 মাস সময় অতিবাহিত হয়েছে এই সরকারের। এই 4 মাসে আপনি আইন শৃঙ্খলার অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমাকে এনটিভি পরিবারে সম্পৃক্ত করার জন্য। এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের শো যারা দেখছেন এবং আমার সহ আলোচক সকলকে আন্তরিক ধন্যবাদ। দেখুন, একটি জনকল্যাণমূলক আধুনিক রাষ্ট্রে সরকারের অন্যতম একটি দায়িত্ব হলো আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখা। রাষ্ট্রের স্থিতিশীলতা, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা একটি সরকারের অন্যতম মৌলিক সাংবিধানিক দায়িত্ব। এখন যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন গত 4 মাসের, এই প্রশ্নটা একজন নাগরিককে, এই দেশের একজন নাগরিককে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এদেশে গত 4 মাসে কেমন নিরাপদ বোধ করছেন, আপনার মধ্যে নিরাপত্তা বোধরা কেমন, এই প্রশ্নটার উত্তরটাই ক্লিয়ার করবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে কেমন আছে গত 4 মাসে। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে হ্যাঁ, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যে গত 4 মাস রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনি কেমন নিরাপদ বোধ করছেন? না, আইনজীবী হিসেবে আপনি তো আইনজীবী আইন আদালতে ঘুরছেন, আইনজীবী হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে কেমন নিরাপদ বোধ করছেন? আমি যেটা বলবো যে আমি সম্পূর্ণ নিরাপদ বোধ করছি না। কেন করছি না? আমি আপনাকে কতগুলো ডাটা দিলেই আপনি বুঝতে পারবেন। আমি এখন যে স্টেশনে বসে আছি, এটা যে এলাকায় কাউরান বাজারে অবস্থিত, আপনি যদি এখান থেকে নিচে নেমে গিয়েই ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কি নিরাপদে ব্যবসা করতে পারছেন, অধিকাংশ ব্যবসায়ী বলবে যে না, তার মধ্যে নিরাপত্তাহীনতা বোধ রয়েছে, তার মধ্যে চাঁদাবাজির আতঙ্ক রয়েছে, সন্ত্রাসী কার্যক্রমের, চুরি ছিনতাই রাহাজানি, এগুলির তার একটা নিরাপত্তাহীনতা বোধ রয়েছে। আমি এখন একটা লেট নাইট আমি এখান থেকে শু করে বাসায় যাব, এখানেও আমার মধ্যে একটা নিরাপত্তাহীনতা বোধ কাজ করে। আমার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, সে নিরাপদে বাসায় ফিরে আসবে কিনা, সেখানেও একটা নিরাপত্তাহীনতা বোধ কাজ করছে। তো এই নাগরিকের এই নিরাপত্তা বোধরাই নিশ্চিত করে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন। আপনাকে ছোট্ট করে 2-1টা ডাটা দিচ্ছি আমাদের, এটা স্পষ্ট হবে। আইন ও সালিশ কেন্দ্রের জানুয়ারি থেকে এপ্রিলের যে ডাটা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির, এটা দিলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশোক বলছে জানুয়ারি থেকে গত এপ্রিলে 4 মাসে নারী ও শিশু ধর্ষণ হয়েছে 180টি, শিশু হত্যা হয়েছে 110টি, গণপিটুনিতে মানুষ মারা গেছে 60 জন, 60 রাজনৈতিক সংঘর্ষে 12 জন মারা গেছে, কারাগারে মৃত্যু হয়েছে 20 জন মানুষের। আবার টিআইবি গত মার্চ এবং এপ্রিল 2 মাসের তথ্য আমাদেরকে দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এটা সংসদেও আলোচিত হয়েছে। টিআইবি বলছে মার্চ এবং এপ্রিলে খুন এবং হত্যা হয়েছে সারা দেশে 605টি, ছিনতাই হয়েছে 294টি, ডাকাতি 90টি, চুরি 2214টি, অপহরণ 196টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি সারা দেশে। এর মধ্যে ধর্ষণের ঘটনা 102টি, গণধর্ষণের ঘটনা 36টি এবং শিশু ধর্ষণের ঘটনা 71টি। জাকির ভাই, যদি আপনি যে ডাটা দিচ্ছেন এর সাথে যদি পূর্ববর্তী বছরের ডাটাটা দিতেন তাহলে মনে হয় ভালো হতো। মানে আপনি কম্পারিজনটা চাচ্ছেন? হ্যাঁ, আমি ওটাও দিচ্ছি, ওটাও আপনি পাবেন। আমি
এখন পূর্ববর্তীর সাথে কম্পেয়ার করতে করতে কিন্তু আমরা ভালোর দিকে যাচ্ছি না। জি। আমি এখন কি করছি, আমি কতটুকু ভালো করছি, সেই জিনিসটা আমাকে ক্লিয়ার করতে হবে। আমি আপনাকে যে ডাটাটা দিয়েছি, আইন শৃঙ্খলার বাস্তব বর্তমান পরিস্থিতিটা হলো এমন। কিন্তু যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে আপনার সরকারের যে জেস্চার পোস্চার বা সরকারের যে আচরণ বা সরকার, এটা দৃশ্যমান যে সরকার আইন শৃঙ্খলা সে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। আচ্ছা, আমরা একটু পলিয়াপার কাছে যাই। আপনি কি ওনার কথা শুনছিলেন? আপনি কি ওনার সাথে একমত কিনা এই বিষয়টা নিয়ে? বর্তমান পরিস্থিতিতে যে আইন শৃঙ্খলা বাহিনী, আমি ওনার সাথে একেবারেই সম্পূর্ণ একমত হতে পারতেছি না। কারণ উনি যে ডাটা দিয়েছেন, ওই যে আপনি যেটা বললেন যে ডাটাটা যদি আমার পূর্ববর্তী সময়ের 2 মাসের আগে ওইটার সাথে আমি যদি কম্পেয়ার করে দেখি, তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ, আমার সরকারের এই জায়গায় কিছু ব্যর্থতা আছে। তবে আমি মনে করি না যে এই মুহূর্তে কোনো ব্যর্থতা আছে। আমরা আমাদের সরকার এই আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্টটুকু সার্ভাইভ করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলের যে পুলিশ বাহিনী বা যে একটা আন্দোলনের সম্পৃক্ততা ছিল তাদের, সেটা থেকে বের হয়ে আসা আবার নতুন করে ঢালুয়াভাবে এই সময়ে কিন্তু খুব বেশি সময় না। তারপরও দেশের নিরাপত্তার জন্য যেইভাবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন, এবং এই নিরাপত্তা আসলে হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেটা দেখি, উনি যেই ডাটা দিয়েছেন সেই ডাটার ভিত্তিতে কিন্তু আগেও তার চেয়ে বেশি ছিল, তার চেয়েও বেশি ছিল। কিন্তু সেই তুলনায় আমি মনে করি এখন অনেকটাই কমে আসছে, অনেকটাই কমে আসছে। মানুষ এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা ফিরে পাচ্ছে। না, বুঝছি, কিন্তু তখন তো নির্বাচিত সরকার ছিল না। নির্বাচিত সরকার আসার পরে তো এটার একটা দায়বদ্ধতা এসে গেছে না? সেটাই তো আপনাকে সময় দিতে হবে এবং একটা অশৃঙ্খল জায়গা থেকে শৃঙ্খলায় ফিরতে, এবং তাদের যে কি বলে এটাকে চাটুকারিতা বলে, যে একটা সরকারকে দীর্ঘদিন ধরে চাটুকারিতার মধ্যে থেকে ওই জায়গা থেকে বের হয়ে আসা, নিজেকে আবার আরেকটা সৎ এবং সততার সাথে নিজেকে অবস্থান তৈরি করাটা কিন্তু চারটিখানি বিষয় না। আচ্ছা জাকির ভাই, আপনার কাছে আসি। উনি তো এটা স্বীকার করতে চাচ্ছেন না, তবে আপনি যে ডাটা দিয়েছেন এই ডাটাগুলোতে বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলাটা আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ে সেটা যায় নাই। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো যে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার একটা বিচার হয়েছে, আপনি দেখেছেন। কিন্তু ইদানিং উনি গত 9 জুলাই বৃহস্পতিবার রাত্রে উনি রয়টার্সের সাথে একটা 1 ঘন্টার একটা দীর্ঘ টেলিফোন আলাপ করেছেন, এবং সেখানে উনি বলেছেন যে আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন, এবং উনি তার দলের অন্যান্য নেতাদেরকেও আসার জন্য আহ্বান করেছেন। আপনি জিনিসটাকে কিভাবে দেখেন? দেখুন, উনি বাংলাদেশে আসতেই পারেন। উনি তো বলেছেনই যে এ দেশ ওনার বাবার দেশ, এ দেশের জন্য উনি রাজনীতি করেন, উনি আসতেই পারেন, এখানে আইনগত কোনো বাধা নেই। তবে আমাদের যে আইসিটিতে উনি একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে উনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিউজিটিভ আসামি। উনি যখনই বাংলাদেশের ল্যান্ড বাউন্ডারিতে প্রবেশ করবেন তখনই এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে ওনাকে কারাগারে প্রেরণ করবেন। এখন প্রশ্ন হলো, উনি আসবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। উই কংগ্রাচুলেট হার, উই ওয়েলকাম হার। কিন্তু প্রশ্ন হলো, আমি আপনার কাছে একটু আইনি প্রক্রিয়াটা জানতে চাচ্ছি, আপনি অ্যাডভোকেট। আইনি প্রক্রিয়াটা এটাই, উনি এখন যেহেতু ফিউজিটিভ, উনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনি যেহেতু ইচ্ছাকৃতভাবে আসতে চাচ্ছেন, উনি যখনই ল্যান্ড বাউন্ডারিতে প্রবেশ করবেন বাংলাদেশে, উনি কোনো বিমানবন্দরের মাধ্যমে বা আমাদের কোনো সীমান্তের মাধ্যমে প্রবেশ করলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাকে গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার করে ওনাকে কোর্টে সোপর্দ করবেন। তারপরে কোর্টের আদেশের ভিত্তিতেই উনি জেল হাজতে যাবেন। তার পরবর্তী আইনি যেই প্রসিডিউরাল বিষয় আছে এগুলি উনি ফেস করবেন। আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি, উনি আসবেন, ওনার কোনো বাধা নেই। কিন্তু উনি এই দেশে আসুক, উনি এই দেশে এসে সেই 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 পর্যন্ত অলমোস্ট 10 থেকে 12 হাজার মানুষ যে দেশে হত্যা হয়েছে তার জবাবদিহিতা এদেশের আদালতে ওনাকে করতে হবে। এবং আমরা জাতি হিসেবে জানতে চাই, ওনার যে শাসনামলে ব্যাপক দুর্নীতি হয়েছে, ওনার যে শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, উনি যে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করেছেন, এগুলির জবাব এদেশের মানুষ ওনার কাছে জানতে চায়।
উনি যে 36 দিনের আন্দোলনে 1400 মানুষকে হত্যা করেছেন, এটার বিচার এবং এটার জবাবদিহিতা এই দেশের মানুষ ওনার কাছে জানতে চায়। উনি বাংলাদেশে আসবেন, বিচারের মুখোমুখি হবেন এবং এই সবগুলো জিনিসের জবাব ইতিহাসও জানতে চায়, আদালতের মাধ্যমে জাকির ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে ওনার বিরুদ্ধে কিন্তু 666টা মামলা আছে, তার মধ্যে 453টা হত্যা মামলা। এই সবগুলো মামলা কি মানে একটা একটা করে উনি ফেস করবেন? সবগুলো মামলা একটা একটা করে আলাদা ফেস করার বিষয় পরে, কিন্তু এখন তো যেই মামলাটা আইসিটিতে যে মামলাটা সাজা হয়েছে সেটা বিচার হয়ে ওনার তো মানে মৃত্যুদণ্ড হয়ে গেল। তাহলে আর বাকিটা তো আমরা জানতে পারলাম না, যে আর যে সমস্ত অন্যায়ের কথা আপনি যেগুলো বলছেন যে সেগুলো জবাব তাকে দিতে হবে উনি যদি আসেন। জি, তবে আমি মনে করছি বাংলাদেশ এখন যেভাবে চলছে, আমাদের সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এখনো এই ধরনের কোনো প্রেক্ষাপট, উনি যে কথাটা বলেছেন এটা একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে দেশে নেতাকর্মীদেরকে একটু উত্তেজিত করা, এটার জন্যই উনি বলেছেন, আর কিছুই না। উনি আসবেন না মনে হয় আমার কাছে দেশের প্রেক্ষাপট তাই বলছে না। তবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, দেশের প্রেক্ষাপট বলবে, ভবিষ্যৎ বলবে হোয়াট উইল বি নেক্সট। ওমে আসমা পলি আপনার কাছে আসে, আপনি একজন শিক্ষিকা ব্যক্তিগতভাবে এবং শিক্ষক সমিতির আপনি প্রচার সম্পাদিকা। তো আমরা এই যে জুলাইতে আছি, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ছাত্ররা, তো আপনাদের শিক্ষকদের বৈষম্যর কথা আমরা সবসময় শুনি, এই শিক্ষকদের বৈষম্যের বিষয়টা কি আসলে আপনারা জানতে চাই। হাসিব ভাই, এমন একটা প্রশ্ন যেটা আসলে বলা শুরু করলে শেষ হবে না। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি আমরা শিক্ষকরা, এখন কোথা থেকে আপনাকে বৈষম্য শুরু করব আর কোথা থেকে শেষ করব সেটাই বুঝতে পারতেছি না। মানে আছে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। গত 17 বছর আমরা কিন্তু শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছি। সেই 17 বছরে কিন্তু আমরা অনেক সময় অনেক আন্দোলন করেছি, আমাদের বাড়ি ভাড়া বাড়ানো। এই যে দেখেন, সরকারিরা সারা বাংলাদেশে কিন্তু 95-97 ভাগ হচ্ছে আমরা বেসরকারি শিক্ষক, আর বাকি 3% হচ্ছে সরকারি। অথচ আমরা একই সিলেবাস পড়াই, একই বই পড়াই, একই প্রশ্ন দিয়ে কিন্তু আমরা পরীক্ষা নিই। তো আপনি দেখেন, বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, সব জায়গায় কিন্তু গ্রামের বা মফস্বলের ছেলেমেয়েরাই বেশি টিকে। কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো খুব সংখ্যায় বেশি না যে তারা একেবারে অল্প কয়টা 3% সরকারি প্রতিষ্ঠান দিয়ে তারা মেডিকেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুয়েটের থেকে বের করে নিয়ে আসতেছে। তাহলে আমরা যদি একই সিলেবাস, একই পাঠ্যপুস্তক, একই কারিকুলাম পড়াই, কিন্তু আমাদের বেতন কিন্তু সেভাবে আমরা পাই না। কাদের সাথে মানে সরকারি যে মাধ্যমিক বিদ্যালয়, আপনারা কম পাচ্ছেন, আমরা একেবারেই কম পাচ্ছি, সেটা বলার মতো না। আপনি দেখেন, মানে লজ্জা লাগে বলতে যে আমরা যখন শিক্ষকরা প্রতি মাসে বেতন ঢোকে ব্যাংকে, ওইটাও ফেসবুকে হয় যে বেসরকারি শিক্ষকদের অনুদানের টাকা আজকে ব্যাংকে জিও জারি হয়েছে। চিন্তা করেন যে আমাদেরকে মানে আর কোনো সেক্টরে বেতন কিন্তু ভালোভাবে আপনি ফেসবুকে কোথাও পাবেন না। তার কারণ কি দেখেন, যে আমরা এত কম পাই এবং এত আকাঙ্ক্ষিত হয়ে থাকি এই টাকাটার জন্য যে এটা সবাই বুঝে গেছে, যে সোশ্যাল মিডিয়া পর্যন্ত প্রতি মাসে গরম হয়ে যায়। তো বৈষম্যের যে জায়গাটা, এখানে ওনারা পাচ্ছেন সরকারি বাড়ি ভাড়া বিধান অনুযায়ী, শ্রান্তি বিনোদন ভাতা, সন্তানদের জন্য ভাতা, যা যা লাগে এভরিথিং। আমরা তো এই সিলেবাসটাই পড়াচ্ছি এবং যোগ্যতাও কিন্তু আমাদের কম নাই। মাস্টার ডিগ্রি পাশ করা, এনটিআরসি থেকে নিয়োগ দেওয়া, একেবারেই সর্বসাকল্যে একটা মানুষকে একজন শিক্ষক হইতে গেলে যা যোগ্যতা লাগে সেই জায়গা থেকে চাকরি করার পরেও দেখেন আমাদের এই বেতন বৈষম্য তো আছেই। উৎসব ভাতা, ওইটাও আমরা ঠিকমতো মানে বহু আন্দোলনের পরে গত 17 বছরও তো আমরা পাই নাই। লাস্টে এটা আমরা 25-50% আমাদেরকে করে দিয়ে গেছেন ইন্টারিম গভর্নমেন্ট। আমাদের বেগম খালেদা জিয়ার হাত ধরে আমরা অবসর কল্যাণের একটা সুবিধা পেয়েছি এবং বিএনপি সরকার যাই দিয়েছে আমাদেরকে এইটুকুনি, এই মাঝখানে কিন্তু আমরা আর কোনো কিছু পাই নাই। তারপরে দেখেন আমাদের যেই ইয়েটা কে যে বলে বেতনের বাইরেও দেখেন আমাদের শিক্ষকদের যে পদোন্নতির যে বিষয়টা, আপনি দেখেন সহকারী প্রধান শিক্ষক একজন 7ম এবং 8ম গ্রেড, কিন্তু 8ম গ্রেডটা কিন্তু অলরেডি আমরা 5 পয়েন্ট ইনক্রিমেন্টে ওভারকাম করে ফেলছি, এইটার মধ্যে বৈষম্য করে রাখছে। তারপরে দেখা গেল যে আমরা যে শিক্ষকরা, আমাদের কিন্তু পদোন্নতি নাই, বদলি নাই। একজন শিক্ষক দীর্ঘদিন ধরে, আজকে এনটিআরসির মাধ্যমে আপনি নিয়োগ দিচ্ছেন একটা শিক্ষককে, তার আনম্যারিড একটা মেয়ে কিংবা ম্যারিড, তাকে তার বাড়ি হচ্ছে পটুয়াখালী, তাকে নিয়োগ দিচ্ছেন কুড়িগ্রাম।
এখন সে তার সংসার ফেলে ওখানে মাত্র 12,500 টাকা বেসিকে যদি চাকরি করে, আমাদের বাড়ি ভাড়া হচ্ছে 1,000 টাকা, মেডিকেল হচ্ছে 500 টাকা। আর বহু কাঙ্ক্ষিত আন্দোলনের পর গত বছর আমাদের বিএনপি সরকার ইন্টারিম গভর্নমেন্টের সাথে মানে আমাদের আন্দোলনকে সমর্থন করার পরে আমরা 7.5%, আর এখন এই জুলাই থেকে 7.5% কার্যকর হবে। তো এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া। তো এই যদি অবস্থা হয়, আমরা তো আমাদের দিক থেকে তো আমরা অত্যন্ত নিপীড়িত নিগৃহীত। সব কিছু মিলায় আমাদের সরকার যদি আমাদেরকে জাতীয়করণ, আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী উনি বহুবার আমাদের বিভিন্ন সম্মেলনে, আমাদের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার আমাদের শিক্ষক সংগঠনের চেয়ারম্যান, উনি যতবার আমরা শিক্ষক সমাবেশ করি, উনি বাইরে ছিলেন লন্ডনে থাকা অবস্থায়, আমরা অনলাইনে ওনার সাথে আমরা মিটিংয়ে রেখেছি, উনি আমাদেরকে বলেছেন যে হ্যাঁ এই সরকার আসলে আমাদেরকে জাতীয়করণ করা হবে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এখনকার মহাসচিব এবং এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, উনিও আমাদেরকে এই আশ্বস্ত করেছেন এবং উনি এটা হচ্ছে। আমাদের মা বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আমরা যদি কখনো সরকার গঠন করি আমরা সেটা জাতীয়করণ করব। এখন সারা বাংলাদেশের শিক্ষকরা নিপীড়ন নির্যাতনের এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে জাতীয়। আমরা আশা করি যে এই বৈষম্য থেকে শিক্ষকরা মুক্তি পাক, কারণ হলো যে শিক্ষকরাই তো ছাত্রদেরকে গড়বে। সেই শিক্ষকরা যদি বৈষম্যের সম্মুখীন থাকেন, উনি যে কথাটা বলছিলেন জাকির ভাই, যে উনি যে কথাটা বলছিলেন যে ওনাদের বেতনটা ফেসবুকে প্রচারিত হয় যে শিক্ষকরা বেতন পেয়েছেন। আমি আপনার কাছে আসতে চাই জাকির ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে বর্তমান সরকার 33 জন পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠালেন। এই ঘটনা তারা কিন্তু এর আগেও একবার ঘটেছিলেন। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পুলিশ হলো একটি স্বাধীন এবং পেশাদারী একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা নিরপেক্ষভাবে রাষ্ট্রে আইনশৃঙ্খলাকে রক্ষা করবে। আমাদের দেশে যখন যে সরকারই এসেছে তারা তাদের মতো করে বিভিন্ন সময় পুলিশ বাহিনীকে তাদের নিজস্ব দলীয়করণের মাধ্যমে নিজস্ব বাহিনীতে পরিণত করার চেষ্টা করেছে এবং এটার একটা তীব্র একটা ব্যাড প্রেসিডেন্ট হলো 2001 সালে আপনার 73 ব্যাচের স্বাধীনতার পরের প্রথম ব্যাচের পুলিশ অফিসারদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো। এর মাধ্যমে এটা শুরু হয়। তারপরে আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পরে এটাকে আরও তীব্রভাবে এই পুলিশ বাহিনীকে পলিটিসাইজ করে একেবারে একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করে পুলিশ লীগে পরিণত করে, যেটার পরিণতি শেষ পর্যন্ত 24-এর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা দেখতে পাই। যে কথাটা প্রশ্নটা আপনি আমাকে করেছেন যে 33 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রশাসনিক আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, এটা বাংলাদেশের সরকারের এই ক্ষমতা রয়েছে। সরকারি চাকরি আইন 2018-র 45 ধারা অনুযায়ী সরকার 25 বছর কোনো কর্মকর্তার যদি চাকরি পূর্তি হয় তাহলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে উইদাউট আপনার কোনো সুকজ নোটিশ ব্যতীত, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে। এই ক্ষমতাটা সরকারকে 2018 সালে সরকারি চাকরি আইনের 45 ধারায় দেয়া হয়েছে। সেই হিসেবে সরকার তার প্রশাসনিক আদেশে 33 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে আপনার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। মনে রাখতে হবে এটা কিন্তু কোনো বরখাস্ত নয়, অপসারণও নয়, অর্থাৎ এটা কোনো প্রশাসনিক শাস্তি নয়, এটা হলো একটা প্রশাসনিক প্রক্রিয়া, প্রশাসনিক অবসর। এখানে উনি ওনার সকল রিটায়ারমেন্ট বেনিফিটস উনি পাবেন। রাষ্ট্রের কি লাভ হবে সেটা আমি জানতে চাচ্ছি। না, রাষ্ট্রের এখানে আমাদের বক্তব্যটা হলো যে এইভাবে করে যদি কোনো কম্পিটেন্ট কোনো অনেস্ট অফিসারকে যদি এভাবে আমরা আমাদের চাকরি থেকে তার সেলফ ডিফেন্সকে না করতে দিয়ে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যদি চাকরি থেকে এভাবে আমরা অবসরে পাঠিয়ে দেই, তাহলে আমাদের দেশের পুলিশের যে কাঠামো, পুলিশের যে মনস্তাত্ত্বিক মনোবল, এই জায়গাগুলোতে এফেক্ট পড়বে, চেইন অফ কমান্ড ভেঙে পড়বে, পুলিশের তাদের মধ্যে একটা ভীতি তৈরি হবে যে সরকার আসে এই সরকারের সাথে যদি কাজ না করি, এই সরকারের পক্ষে যদি কাজ না করি তাহলে হয়তো আমার চাকরি চলে যাবে। এই জায়গাটাতে একটা ভীতি তৈরি হবে, এটা গিয়ে পুলিশ বাহিনীর পেশাদারিত্বের উপরে আঘাত করবে, যেখানে আপনি স্মার্ট পুলিশিং আর পাবেন না, পেশাদারিত্বটা পাবেন না, নিরপেক্ষ আচরণ পুলিশের কাছ থেকে পাবেন না। আর যে কারণে এই 24 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পুলিশের উপরে আক্রমণ, এই পুলিশ হত্যা বা অন্যান্য আদার্স এই প্রবলেমগুলো হয়েছে। আমরা চাই
আমাদের এই স্বাধীন বাংলাদেশে এমন একটি স্মার্ট পুলিশ বাহিনী হবে যারা পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে এই দেশে তারা তাদের দায়িত্ব পালন করবে। তারা রাষ্ট্রের পুলিশ হবে, কোনো দলেরও না, কোনো সরকারেরও না। আমরা উম্মে আসমা পলি আপনার কাছে আসি। আপনার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশের প্রমোশন, পোস্টিং এগুলো কি দলীয় আনুগত্যের ভিত্তিতে হওয়া উচিত নাকি? কখনোই না। জি, দলীয় আনুগত্যের ভিত্তিতে হওয়ার তো প্রশ্নই ওঠে না, এবং এটা করে কিন্তু গত 17 বছর দেখলাম আমরা 24শে জুলাই কি হলো। বিশেষজ্ঞজন মনে করেন, কিংবা আমরা যারা আছি সরকার পক্ষ মনে করেন, সবাই মনে করেন যে পুলিশ একটা নির্দিষ্ট রাষ্ট্রের হয়ে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, এবং তাকে প্রমোশন দিতে হবে তার মেধা, দক্ষতা এবং সততা, জ্যেষ্ঠতার ভিত্তিতে। কারণ আমাদের গত কিছুদিন আগে আমরা দেখলাম রাজারবাগ পুলিশ লাইনে যে পুলিশ দিবস উদযাপন হলো, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে পুলিশদের প্রমোশন কোনো আনুগত্য চাটুকারিতার ভিত্তিতে হবে না, এটা হবে একমাত্র তার একেবারেই তার যোগ্যতা এবং তার মেধা এবং তার সততার উপর। তার কিছু কারণ হচ্ছে যে পুলিশকে যদি আমরা জনগণের আস্থা হিসাবে মনে করি, তাইলে অবশ্যই তাকে আইন শৃঙ্খলা রক্ষার প্রথম, যে কোনো একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার প্রথম স্তম্ভই হচ্ছে কিন্তু পুলিশ। এবং এই পুলিশ যদি তার জায়গায় সঠিক না থাকে এবং একেবারে নেই এবং নিরপেক্ষ না থাকে, তাহলে রাষ্ট্রীয় কাঠামো কিন্তু ভেঙে পড়ে, জনগণ তার আস্থা হারিয়ে ফেলে। সেই জায়গা থেকে তাদেরকে প্রমোশন এবং পোস্টিং তাদের জ্যেষ্ঠতা ভিত্তিতে, তাদের যোগ্যতা ভিত্তিতে যদি দেওয়া হয়, তাহলে তাদের পেশাদারিত্বের দায়িত্বটাও বাড়ে এবং সেখানে একটা আন্তঃপ্রতিযোগিতাও তৈরি হয়। যে যত বেশি সৎ, যার কর্মদক্ষতা বেশি, যার যোগ্যতা বেশি, এখানে একটা আন্তঃপ্রতিযোগিতার মাধ্যমে তাদের পোস্টিংটা হয়। তারপরে আছে আবার একটা সাংগঠনিক একটা, যেটা যে সংবিধান এবং আইন, এটাও কিন্তু পুলিশ পোস্টিংগুলো হবে বাংলাদেশের পুলিশের কাজের এবং সংবিধানের এবং আইন মেনে, আইনের বাইরে যেয়ে কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হবে না। কিন্তু সেটা কি আমরা আসলে করছি কিনা? আমরা করছি না। তার আগে তো আমরা দেখলাম 33 জন যে অফিসারকে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি, তাদের মধ্যে কি কোনো ভালো অফিসার নাই, দক্ষ অফিসার? তারা এত বছর চাকরি করে যে যোগ্যতা, দক্ষতা অর্জন করলো, যদি থাকতো তাহলে নিশ্চয়ই তারা বাধ্যতামূলক অবসরে যেতেন না। জি ভাই, আপনার কাছে একটু শুনতে চাই এটা। 33 জনের অফিসারই অদক্ষ ছিলেন, অসৎ ছিলেন, এটা কখনো ক্রেডিবল এবং অ্যাকসেপ্টেবল কোনো কথা নয়। এখানে প্রায়োরিটি পেয়েছে দলীয় দৃষ্টিভঙ্গি, এখানে প্রায়োরিটি পেয়েছে এই পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার কিভাবে তৈরি করা যায়, এটা এই বিবেচনায় দেখা গেছে যে এরা আমার দলীয় পারপাস। এই বিবেচনায় কিন্তু আমরা 2001 সালে যে 73 ব্যাচের অফিসারদের বাসায় পাঠিয়ে দিলাম, কিন্তু পরবর্তীকালে পুলিশ তো লিগে পরিণত হলো, রাইট? তা আমাদের ওইটা তো কার্যকরী হয় না। এখন এই যেভাবে আপনি 2001-এ 73 ব্যাচের এই প্রথম ব্যাচের এদেরকে বাসায় পাঠিয়ে দিলেন বাধ্যতামূলক অবসরে, এই যে পলিটিসাইজেশন শুরু হলো পুলিশে, পুলিশ ডিপার্টমেন্টে, এইটারে তো ওয়ার্স্ট চেহারাটা আপনি 2024-এ এসে দেখলেন। পুলিশ কিভাবে গুলি করে মানুষ মারলো, এই দেশের মানুষের টাকার কিনায় অস্ত্রে, একজনকে মারলে একজন যায় স্যার, বাকিরা থাকে। তো এখন আমার কথা হলো, এতদিন এগুলির বিরুদ্ধেই তো আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান। এখন আপনি পুলিশ লীগ বানিয়েছেন বিগত দিনে, এখন যদি আবার আপনি এটাকে পুলিশ দল বানানোর চেষ্টা করেন, তাহলে পরিবর্তনটা আসলো কোথায়? পঞ্চম সংশোধনী নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। পঞ্চম সংশোধনীর একটা রায় হয়েছে, যেটাকে আমরা ঐতিহাসিক রায় বলছি, এবং এই রায়ে আবার গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে। আপনি আইনজীবী, এই বিষয়টা একটু আপনি ব্যাখ্যা করবেন আমাদেরকে। ভেরি ওয়েল টাইমড কোশ্চেন আপনি যেটা করেছেন। সংবিধান হলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই সংবিধান রচিত হওয়ার পর থেকে, বাংলাদেশ সংবিধান রচিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্নভাবে সংবিধানকে সংশোধন করেছে তার প্রয়োজনে। কিন্তু বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে একটি কালো অধ্যায় হলো পঞ্চদশ সংশোধনী, যেটা 2011 সালে তৎকালীন সরকার করেছে। এটাকে শুধু সংবিধান সংশোধন বললে হবে না, এখানে একটা ম্যাসিভ অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটাকে সংবিধান পুনর্লেখন বলা যায়, এবং সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে যথারীতি।
ওই সংবিধান সংশোধনের মাধ্যমে আপনার সংবিধান থেকে কেয়ারটেকার সরকারকে বাতিল করা হয়েছে, রেফারেন্ডামকে বাতিল করা হয়েছে, আর্টিকেল 7A এবং 7Bকে ইনসার্ট করে এটাকে আনটাচেবল কোরআন শরীফের মতো করা হয়েছে, যে এটাকে টাচ করা যাবে না। কোনো কিছু রহিতকরণ বাতিলকরণ হলে এটা হবে কনস্টিটিউশনাল সেডিশন, অর্থাৎ আপনার একটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে। এটার উপরে রিট হয়েছে। রিটের ভিত্তিতে আপনার গত বছরের নভেম্বর মাসে মহামান্য হাইকোর্ট যে পঞ্চদশ সংশোধনী আইনের 20 এবং 21 ধারাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক মর্মে এটাকে ইল্লিগ্যাল ডিক্লেয়ার করেছেন। এটার আপিল হয়েছে মহামান্য আপিল বিভাগে। আপিল ওই হাইকোর্ট বিভাগের রায়টাকেই বহাল রেখেছেন, অর্থাৎ যে যে বিষয়গুলোকে ইল্লিগ্যাল ডিক্লেয়ার করা হয়েছিল সেগুলোই বহাল রয়েছে। কি কি ইল্লিগ্যাল ডিক্লেয়ার করা হয়েছিল? বেসিক 4টা বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল। সেটা হলো আপনার আমাদের কনস্টিটিউশনের আর্টিকেলের 7A এবং 7B, যেটার মাধ্যমে সংবিধানকে টাচ করা যাবে না, এটাকে রহিত করা, বাতিল করা, এটা কনস্টিটিউশনাল সেডিশন হবে, এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে। তারপরে আমাদের কনস্টিটিউশনের 142 আর্টিকেলে যে রেফারেন্ডামের কথা ছিল সেটা যে বাতিল করা হয়েছিল, এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে। আমাদের যে 1996 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা আমরা সংবিধানে এনেছিলাম, এটাকে যে বাতিল করা হয়েছিল, এটাকে ইল্লিগ্যাল ডিক্লেয়ার করা হয়েছে। এবং আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 44 সাব আর্টিকেল 2তে যে রিটের ক্ষমতা নিম্ন আদালতকে দেওয়া হয়েছিল, এটাকে ইল্লিগ্যাল ডিক্লেয়ার করে এই 4টা বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। আর বাকি অন্যান্য বিষয়গুলি হলো স্টেট পলিসি, সেটা সংসদের উপরে মহামান্য হাইকোর্ট ছেড়ে দিয়েছেন। সংসদ আলাপ আলোচনা করে যেভাবে ভালো মনে করে এটাই করে। মানে আপনি বলতে চাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকারটা আবার পুনর্বহাল হলো, আবার কিন্তু সেটা কি আমাদের পার্লামেন্টে পাশ করাতে হবে নাকি নতুন করে? হ্যাঁ, এটা 2/3 মেজরিটি আছে তাদের, তারা যদি এটা কি যদি না পাশ করে? 2/3 মেজরিটি আছে এবং রেফারেন্ডামের কথাও তো বলা হয়েছে। জি, এই রেফারেন্ডামের মাধ্যমে এখন আর সংসদ চাইলেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংবিধানের যে কোনো মৌলিক চরিত্রের পরিবর্তন করতে পারবে না। এটা মানুষের কাছে যেতে হবে। পার্লামেন্টের কাছে নাই, না, পার্লামেন্টের কাছে এখন নাই, কারণ এটা কিভাবে? জনগণ সার্বভৌম। জি, গণভোটে যেতে হবে, গণভোটে যেতে হবে। জনগণ সার্বভৌম। আর সংবিধান যেটা আমরা আমাদের মন মতো কাটাছেঁড়া করেছিলাম, এখন সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন যদি আপনি আনতে চান, তাহলে আপনাকে গণভোটের মাধ্যমে এটা অনুমোদন করেই নিতে হবে। এটাই ফিরে এসেছে। আচ্ছা, আমরা একটু আসমা পলি আপনার কাছে আসি। এই যে এখন সারা দেশে বন্যা হচ্ছে, এই শুষ্ক মৌসুমে আমরা দেখি যে মরুভূমি, আর বৃষ্টি সামান্য হলেই যে বন্যা, এটার মূল কারণটা কি মনে করেন আপনি? শুষ্ক মৌসুমে মরুভূমি, তার কারণ হচ্ছে উজানের পানি বাধাগ্রস্ত হয়, নিচে নামে আসে না। এবং কেন আসে না? এটা আসে না কেন? এটা যে পানির যেই ব্যারেজের কারণে উজানের দেশগুলো ওই পানিটাকে বাধা দিয়ে রাখে এবং এটা তখন আসতে পারে না। তখন পানি শূন্য, মানে পানির প্রবাহ কমে যায়, তখন শুষ্ক হয়ে যায়। এই ব্যারেজগুলো কারা দিয়েছে? আপনি মানে উজানে কারা ব্যারেজগুলো দিয়েছে? আমাদের পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশ, বলেন পার্শ্ববর্তী দেশ। আমাদের সবচেয়ে বন্ধু দেশ। না, পার্শ্ববর্তী বন্ধু দেশ না। দেশ কখনো বন্ধু হয় না, কারণ পার্শ্ববর্তী দেশের মধ্যে ওই দিকে না যায়। তো যাই হোক, ওই পানিটার জন্য এখানে আমাদের এই যে ফসলি জমি বা ওই যে তারা যখন পানিটা আবার দেয়, ওই যে বন্ধু দেশ আপনি বললেন, আমি বলবো শত্রু দেশ, কারণ তারা যখন পানিটা দেয় তখন তার মধ্যে পলি জমা থাকে। সেটা যখন আসতে থাকে তখন একটা সময় দেখা গেল এই পলিগুলো তলানি হয়ে নদীর মধ্যে চোর পড়ে যায় বা নদীর যে গভীরতা সেটা কমে যায়। তখন কিন্তু পানি নদী ধরে রাখতে পারে না। সেই জন্য দেখা যায় যে ধরে রাখতে না পারলে সেচ ব্যবস্থা থাকে না, তখন পানিটা মানে ওই সময় তখন শুষ্ক মৌসুম হয়ে যায়। ঠিক তার বিপরীতে যখন আবার তলানি জমে, যেহেতু নদী ভরাট হয়ে যায়, তখন যখন আপনার বর্ষাকালে অল্প বৃষ্টি হয় কিংবা আবার তারা তাদের পানি ছেড়ে দেয় বা হিমালয়ের পানি যখন নিম্ন দিকে দাবিত হয়, তখন নদী যেহেতু তার গভীরতা হারাই ফেলে, নাব্যতা হারাই ফেলে, তখন পানি উপচে পড়ে, তখন দেখা যায় যে এলাকা প্লাবিত হয়ে যায়। অ্যাডভোকেট জাকির হোসেন, আপনার কাছে আসি যে এটার একটা সমাধান বর্তমান সরকার দিচ্ছে। তারা বলতেছে যে এই পানি আসতেছে না, ঠিক আছে,
আমরা এই পাশে একটা পদ্মা ব্যারেজ করি, আপনি এটার ব্যাপারে একটু আপনার কাছে শুনতে চাই। দেখুন, সরকার বর্তমানে তার যে অর্থনৈতিক ভলিউম আছে এর মাঝে রাজবাড়ির পাংশায় পদ্মা নদীর উপরে একটি পদ্মা ব্যারেজ করার 34,497 কোটি টাকার আমাদের নিজস্ব অর্থায়নের ব্যয়ে একটা ব্যারেজ করবে একনেকে পাশ করেছে। এটা একটা সাহসী সিদ্ধান্ত। এই কারণে এটা একটা সাহসী সিদ্ধান্ত না, কিন্তু আমরা ওদের কাছ থেকে পানি আনতে পারতাম না নাকি? মানে এটা আমাদের আনা সম্ভব না, ফারাক্কা বা তিস্তা এগুলো পানির যে এটা আনা সম্ভব। এটা মানে আমরা কূটনীতিকে আর পাচ্ছি না বলে ডিপ্লোম্যাটিক্যালি উই হ্যাভ ফেইলড। আচ্ছা, কারণ ভারতের যে একতরফা আচরণ, জি। তারা যে গজল ডোবায় বাদ দিয়ে আমাদেরকে আপনার শুষ্ক সময়ে ধুধু মরুভূমি করে ফেলে, পানির সময়ে পানি ছেড়ে দিয়ে আপনার আবার ডুবাইয়া বন্যা মারে। ভাসায় ফেলে। এখন তারা তো আমাদের সাথে এই যে তাদের সাথে যে অভিন্ন 54টা নদী আছে, এই নদীর উপরে সার্বভৌমত্ব, পানির উপরে সার্বভৌমত্ব, এটা তো আমাদের আছে। আমাদের এটা অধিকার, সার্বভৌম অধিকার, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেটা হিসেবে। আর আমরা আনতে না পেরে আমরা এখন আমাদেরকে তো বাঁচতে হবে। জি, সে কারণে আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছি যে পদ্মা ব্যারেজ এটা একটা ভালো সিদ্ধান্ত, বাস্তবায়ন যদি করা যায়। এই ব্যারেজটি হলে পরে আমাদের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের 7 কোটি মানুষের 6 দশকের প্রতীক্ষার অবসান হবে। 1970-এর দশকে ফারাক্কাবাদের বিপরীতে আপনার এই পদ্মা ব্যারেজ এটা একটা কূটনৈতিকভাবে, ভৌগোলিকভাবে অত্যন্ত একটা কঠোর জবাব আমি মনে করি। এই পদ্মা ব্যারেজের ফলে দেশের প্রায় 37% এলাকা এই প্রকল্পের সাথে যুক্ত। শুষ্ক মৌসুমে 2900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ সম্ভব হলে প্রায় 28,80,000 হেক্টর জমিতে সেচ সুবিধা মিলবে, যা আমাদের খাদ্য নিরাপত্তাকে বহুগুণ শক্তিশালী করবে। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো যে আমাদের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের লবণাক্ততার আগ্রাসন কমবে এবং সুপেয় পানি আমরা পাব। আরও যে উল্লেখযোগ্য যে বিষয়টা, অর্থনৈতিক সমৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিও আমরা এই পদ্মা ব্যারেজ থেকে পাবো। কারণ পদ্মা ব্যারেজে আমরা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখান থেকে আমরা প্রায় 113 মেগাওয়াট আমরা বিদ্যুৎ পাবো, যেটা আমাদের পরিবেশ বান্ধব জ্বালানি আমরা পেতে পারি। এই ব্যারেজের ফলে জাতীয় জিডিপিতে 0.45% অবদান আমরা পাবো, যা বছরে 8,000 কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা এ দেশের অর্থনীতিতে এই ভূমিকাটা থাকবে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই পদ্মা ব্যারেজ শুধুমাত্র একটা ব্যারেজ নয়, এটা আমাদের পানি নিরাপত্তার একটা রক্ষা কবচ। এই ব্যারেজের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জাতি হিসেবে আমাদের যে পানির ন্যায্য হিস্সা এবং আমরা যে আমাদের পানিকে সঠিক ব্যবস্থাপনা, এই জিনিসটা আমরা ভালোভাবে করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো আপনার একটা রাষ্ট্রে সরকারের দায়িত্ব রয়েছে তার দেশের যে বায়োডাইভার্সিটি, ইকোলজিক্যাল ব্যালেন্স, তারপরে এনভায়রনমেন্ট রক্ষা, বনায়ন, তারপরে আপনার অন্যান্য আরও যেই জীববৈচিত্র্যের ব্যাপারগুলি, এগুলিকে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। এগুলি রক্ষার ক্ষেত্রে এই পদ্মা ব্যারেজ একটা শক্তিশালী ভূমিকা পালন করবেই, সেটা আমি মনে করি। আচ্ছা, আমরা উম্মে আসমা পলি আপনার কাছে আসতে চাই। ভাই পদ্মা ব্যারেজের উপরে বেশ ভালো কথা বললেন। আমাদের যে আরেকটা মহাপরিকল্পনা বর্তমান সরকার বলছেন যে কোনো উপায়ে আমরা এটা বাস্তবায়িত করব, তিস্তা ব্যারেজ সম্বন্ধে আপনার কাছে একটু শুনতে চাই যে এটা হলে আমাদের কি উপকার হবে। তিস্তা ব্যারেজটা হলে, তিস্তা ব্যারেজ তো সরকারের একটা মহাপরিকল্পনা এবং এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান অনেক দূর পর্যন্ত এটা নিয়ে কাজ করছেন এবং এটার যে কিছু কাজ আছে সেটা আমি একটু বলি। যে বাংলাদেশের যে উত্তরাঞ্চলে যে নদী ভাঙন এবং জল সংকট যেটা হয়, যে জলাবদ্ধতা দূর করা এবং তার জন্য যে প্রকল্পটা, সেই প্রকল্পের কিছু রূপরেখা বা কাঠামো দাঁড় করিয়েছেন। সেই রূপরেখাটার মধ্যে প্রথমত হচ্ছে যে নদী ড্রেজিং। যদি নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য নদীর গভীরতা ঠিক করা যায়, তাহলে দেখা যাবে যে ওইখান থেকে পলিগুলো উঠে গেলে এই পানিটা এখানে থাকবে এবং নদী তার গতিপথ হারাবে না। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে বন্যা কমে আসবে এবং সেচের সময় আমরা সেই পানিটা আবার ব্যবহার করতে পারবো। তারপর যেটা আছে সেটা প্রায় ওনার পরিকল্পনার প্রায় 110 কিলোমিটার পর্যন্ত উনি সেটাকে কি বলে এটাকে ড্রেজিং, নদী ড্রেজিংয়ের জন্য উনি করেছেন যে 110 কিলোমিটার পথ পর্যন্ত করবেন।
আরেকটা হচ্ছে নদীর তীর সংরক্ষণ, অর্থাৎ নদী ভাঙন, নদীর তীর ভেঙে যখন এলাকা প্লাবিত যাতে না হয়, জনগণের দুর্যোগ বা দুর্ভোগ ওটাকে রক্ষা করার জন্য উনি এই জায়গায় সেটা হচ্ছে প্রায় 115 কিলোমিটার নদীর তীরটাকে রক্ষা করা। তারপরে হচ্ছে আপনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই যে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বাঁধ দেওয়া, যাতে বন্যার পানি প্লাবিত না হয়ে নদীতে উপচায় না পড়ে এবং এলাকায় যাতে দুর্ভোগের সৃষ্টি না হয়, সেই জন্য তিনি 224 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং তার উপর একটা সড়ক নির্মাণ করবেন। তারপরে আছে যে গ্রেন বা স্পার, এই গ্রেন স্পারটা হচ্ছে নদীর গতিপথকে ঠিক রাখে এবং সেটার জন্য উনি 67টা স্পা রেডি করেছেন বা করবেন এবং তার পাশাপাশি যেগুলো আছিল আগে সেগুলোকে মেরামত করে তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে যেটা হচ্ছে ভূমি পুনরুদ্ধার, অর্থাৎ নদীকে যখন আমরা নদীর পলিমাটি উঠানোর পরে যখন পানি তার নদী ভরাট হয়ে যাবে, তখন আশেপাশের যে জমিগুলা সেগুলো তো দেখা যায় নদীর পানির ধারণ ক্ষমতায় না থাকার কারণে বেশিরভাগ পানি ওই জমিতে পড়ে থাকে এবং আবাদি জমি বা ফসলের জন্য তখন এটা আমরা ব্যবহার করতে পারি না। তো নদীটাকে যদি আমরা ড্রেজিং করে পলিমাটিটা উঠাই নিয়ে আসি এবং সেখানে যদি নদীটা তার নাব্যতা ফিরে পায়, তখন তার আশেপাশের যে জমিগুলা ওগুলা কিন্তু ওই ভূমিটাও পুনরুদ্ধার করা যায়। সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার সবচেয়ে বড় দিক এবং ভালো দিক, এবং এই 5টা রূপরেখা নিয়েই আমরা কাজ করতেছেন এবং করবেন। জাকির ভাই, আপনার কাছে একটু ফেরত আসি। আইন শৃঙ্খলার প্রথম প্রশ্নটা আমার ছিল যে আইন শৃঙ্খলার ব্যাপার নিয়ে। এই আমরা ইদানিং দেখছি খাগড়াছড়িতে বন্দুক যুদ্ধ, এবং এই বন্দুক যুদ্ধেতে আমাদের বেশ কিছু মানুষ মারা গেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা একটা দেশের সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। আমাদের প্রাকৃতিক লীলাভূমি খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলের যে 3টি জেলা, এই 3টি জেলায় বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই আঞ্চলিক বিভিন্ন গ্রুপ, ইউপিডিএফ, জেএসএস, জনসংহতি, সর্বশেষ কুকিচিন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তারা অন্তঃকুণ্ডলে জড়িত হয়ে তারা আপনার বন্দুকযুদ্ধ, সশস্ত্র সংঘাত এগুলি আপনার লিপ্ত হয়। তো এটাকে আপনি শুধুমাত্র একটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা বললে হবে না, কারণ এটা জাতীয় নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গভীর ও বহুমাত্রিক হুমকি। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এটা আমাদের সভারেন্টি অ্যান্ড একটা জিওপলিটিক্যাল রিস্ক আমাদের জন্য। আমরা আমাদের ওই যে 3টা পার্বত্য অঞ্চল আমাদেরকে মাথায় রাখতে হবে, ওই 3টা পার্বত্য অঞ্চলের সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে। ওখানে ভারতের 318 কিলোমিটার সীমান্ত এবং মিয়ানমারের 271 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এই সীমান্তর উপার থেকেও আমাদের আন্তর্জাতিক মহলের মদদ রয়েছে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিভিন্ন ধরনের মদদ রয়েছে। এখানে আমাদের আঞ্চলিক যেই গোষ্ঠীগুলি এগুলি একসাথে মিলে এই পার্বত্য অঞ্চলটাকে একটা বিশেষ উদ্দেশ্যে অস্থিতিশীল করে রাখার চেষ্টা সবসময় শুরু থেকে হয়ে আসছে। এখন আমরা একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই অখণ্ডতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে সরকারের উচিত হলো ওইখানে আইনের কঠোর প্রয়োগ করা, সীমান্ত নিরাপত্তাকে জোরদার করা। আমাদের যে 1997 সালে শান্তি চুক্তি হয়েছে, এই শান্তি চুক্তির যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে রাজনৈতিক সংলাপের মাধ্যমে এগুলিকে সমাধান করা, এবং গভর্নমেন্টের যে প্রিভিলেজগুলি আছে ওখানে ওই জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য এটাকে অ্যাভেইলেবল করা এবং ওই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে আমাদের মূল মেইন স্ট্রিমের সাথে সম্পৃক্ত করে আমাদের ওই ভৌগোলিক এই অখণ্ডতাটাকে অক্ষুণ্ণ রাখা, রক্ষা করা, এটা আমাদের এই বাংলাদেশের আমাদের সকলেরই একটা মৌলিক দায়িত্ব বলে আমি মনে করি। উম্মে আসলাম বলে আপনি শুনছিলেন ভাইয়ের কথা। পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। যখনই বাংলাদেশ প্রথম বলি আমরা, তখনই দেখা যায় পার্বত্য চট্টগ্রামে এই সমস্যা শুরু হয়। তো এটার জন্য আপনাদের দলের কি রাজনৈতিক পরিকল্পনা আছে এই অঞ্চলটাকে স্থিতিশীল রাখার জন্য? স্থিতিশীল রাখার জন্য প্রথমত আইন শৃঙ্খলা বাহিনীর একটা দায়িত্ব থাকে, যাতে আইন শৃঙ্খলা সুন্দর এবং সুষ্ঠুভাবে ওখানে যদি নিরপেক্ষভাবে থাকে তাহলে অনেকটা শান্তি ফিরিয়ে আনা যায়। ওখানকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা,
জনপদ উন্নয়ন করা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া, এবং তাদের যে ওখানে বেশিরভাগ সময় দেখা যায় যে ভূমি বিরোধ একটা লাগালাগি লেগে থাকে, এবং ভূমি আইনটা ওখানে ভালোভাবে এস্টাবলিশড করা, এবং তাদের যে উন্নয়ন ও কর্মসংস্থান, ধরেন শিক্ষা উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, এবং যেখানে কর্মসংস্থার ব্যবস্থা করে দিলে মানুষের বেকারত্ব কমে যায়, হতাশা কমে যায়, যেখানে হতাশা এবং বেকারত্বই কিন্তু সকল সমস্যার মূল কারণ হয়ে থাকে। পাশাপাশি আপনারা সংলাপ এবং ঐক্য, যেখানে ঝামেলা সেখানে সংলাপের মাধ্যমে এবং ঐক্যের ডাক দিয়ে ওই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। আচ্ছা, আপনার কাছে আপা, আপনি যেহেতু শিক্ষক, তো আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, যে কথাগুলো আপনি বলছিলেন ওই সময় যে যে আপনাদের এমপিও ভুক্ত যে তাদের সাথে আর যে যারা এই বিষয়ে আরেকটু যদি আপনি বলতেন যে আর কি কি সমস্যা আপনারা এখানে রয়েছে। সমস্যার তো ওই যে বললাম না যে আমি তো আসলে এমপিওভুক্ত, আমাদের সকল সমস্যা শেষ হয়ে যায় যদি আমাদেরকে জাতীয়করণ করা হয়। আমাদের এখন সারা বাংলাদেশের সকল শিক্ষকদের একটাই চাওয়া পাওয়া, আপনার মাধ্যমে, স্টুডিওর মাধ্যমেও আমি আমার সরকারি দৃষ্টি আকর্ষণ করতে চাই, জাতীয়করণ হলে সরকারের কোনো ঘাটতি হবে না, সরকারকে নতুন করে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমরা বেসরকারি প্রতিষ্ঠানের যে আর্থিক, এমনও স্কুল আছে প্রধান শিক্ষকরা চায় না সরকারি হোক, কারণ তাদের বার্ষিক আয় প্রচুর, সেটা তারা কোটি কোটি টাকা, অনেক অনেক টাকা। যারা অনেক স্কুল আছে দেখা গেল যে তাদের বেসরকারি বেতন আমাদের সরকারি বেতনের চেয়ে বেশি প্রতিষ্ঠানে আয় দিয়ে। তো এই জায়গাগুলো, আয়গুলো যদি তারা সরকারি প্রতিষ্ঠানের মতো সরকারি কোষাগারে নিয়ে নেয় এবং সেই ক্ষেত্রে যদি আমাদেরকে সেখান থেকে বেতন দেয়, তাহলে সরকার কিন্তু কোনো টাকা পয়সা এক্সট্রা অ্যাডজাস্ট করতে হবে না। তো এই বৈষম্যগুলো দূরীকরণের মূল পথই হচ্ছে একমাত্র এবং একটাই উপায়, সেটা হচ্ছে জাতীয়করণ। সরকার আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট ভালো মানুষ এবং উনি যথেষ্ট সৎ এবং নিষ্ঠাবান, শিক্ষা বান্ধব, উনি চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় আমাদের গত ফ্যাসিস্ট সময় যে আমলারা আছেন তাদের জন্য, আমাদের এই সরকারকে বিতর্কিত করার জন্য একমাত্র শিক্ষা ব্যবস্থাকে এখন ভঙ্গুর অবস্থায় ফেলে রাখছে। কারণ জাকির ভাই, আমরা একেবারে শেষে চলে আসছি অনুষ্ঠানের, আপনি এই বিষয়ে একটু বলবেন কিনা, এই যে শিক্ষকদের এই যে সমস্যা, বৈষম্যের বিষয়। আমিও আমার প্রাথমিক জীবনে শিক্ষক ছিলাম। জি, আমি মনে করি শিক্ষকরা হলো জাতি কারিগর, দে আর দ্য গার্ডিয়ান অফ দ্য সিভিলাইজেশন। শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। অন্যান্য সকল সেক্টরের তুলনায় শিক্ষকদেরকে আরও বেশি সুযোগ সুবিধার দিক থেকে এগিয়ে রাখা উচিত। আমরা বিগত সরকারের সময় দেখেছি যে শিক্ষক যারা হয়েছেন তাদেরকে একটা আন্ডারহ্যান্ড মানি দিয়ে তাদেরকে চাকরি নিতে হয়েছে, এবং আমাদের যে এখন যে শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে শিক্ষকদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করলে দেন এই জিনিসটা। তো জাকির ভাই, আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, যেরকম তারেক রহমানের কিছু প্রশাসনিক কিছু সিদ্ধান্ত নিয়েছে সুশাসনের জন্য, এইগুলো কি আপনি কিভাবে দেখেন? দেখুন, আমাদের তো ছোট দেশ, মানুষ বেশি, কিন্তু আমাদের কনস্টিটিউশন আমাদের প্রাইম মিনিস্টারকে এত ক্ষমতা দিয়েছে, প্রাইম মিনিস্টার যদি চান এই দেশে অনেক কিছু করা সম্ভব। এই 17 বছরের ফেসিজমের এই যে পরিক্রমা, এর পরে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এখন যে গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্টের প্রতি কিন্তু জন আকাঙ্ক্ষা খুব তীব্র। সে একটা ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা এসেছে, তার উপরে জনগণের অনেক বেশি প্রত্যাশা। এজ এ প্রাইম মিনিস্টার তারেক রহমানের যে ডাউন টু আর্থ অ্যাটিটিউড, এটা ভালো। তার জেস্চার, পোস্চার, তার ডিল উইথ পিপল অ্যান্ড আদার্স, এই অল কাইন্ডস অফ এই জিনিসগুলো সবই ভালো। এবং তার যে অ্যাটিটিউড, এটা মনে হচ্ছে যে উনি ভালো কিছু করতে চাচ্ছেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, ভালো তো সেই স্বাধীনতার পর থেকে সবাই করে আসছেন, কিন্তু ভালো স্বাধীনতার 55 বছর পরে কি ভালোতে পৌঁছলাম এখন এই 55 বছরে? আমি একজন এই জেনারেশনের মানুষ হিসেবে এই বর্তমান প্রাইম মিনিস্টারের কাছে প্রত্যাশা করব, স্ট্রংলি আই ওয়ান্ট টু এক্সপেক্ট ফ্রম দ্যাট মিস্টার রহমান, যে উনি ওনার এই টার্মে সিস্টেমগুলিকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিস্টেমগুলিকে উনি এমনভাবে ডেভেলপ করে দিয়ে যাবেন যাতে করে সিস্টেম ওয়ার্ক করে। কে আসলো কে গেল, দ্যাটস নট ম্যাটার অফ ফ্যাক্ট, দ্য সিস্টেম উইল ফাংশন।
এভরিথিং উইল বি রান বাই দ্য সিস্টেম, নট দ্য পারসন বিহাইন্ড দ্য সিস্টেম। এই জিনিসটা যদি করা যায় তাহলে আমি মনে করি রাষ্ট্র একটা গ্রেটার হাইটে, এক্সেপশনাল হাইটে যাওয়া সম্ভব। আর না হয় দেখছি, করছি, হচ্ছে, এই 55 বছর এগুলি আমরা দেখে আসছি। আমি প্রত্যাশা করব, উনি 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি আধুনিক উন্নত বিশ্বের বিভিন্ন পদ্ধতি দেখে এসেছেন, উনি এই দেশে উনি সিস্টেমটা ডেভেলপ করে দিয়ে যাক প্রত্যেকটা জায়গায়। সাদা আসুক, কালো আসুক, দ্যাটস নট ম্যাটার অফ ফ্যাক্ট, সিস্টেম ফাংশন করবে, রাষ্ট্র ভালো চলবে। জাকির ভাই, আমাদেরকে শেষ করতে হচ্ছে। পলিয়াপা এবং অ্যাডভোকেট জাকির, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ আমাদের এনটিভিতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তিনি বলছিলেন যে দেশকে সামনে নিতে গেলে আমাদেরকে সিস্টেমকে ডেভেলপ করতে হবে। এবং পলিয়াপা তিনি বলছিলেন যে এই যে বৈষম্য, শিক্ষকদের তাদের বেতন ভাতা এবং অনেক বৈষম্যের কথা বললেন, এবং শিক্ষকরাই হলো আমাদের দেশের মানুষ গড়া কারিগর। তাদের যদি এই অবস্থা থাকে তাহলে তো দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। সুতরাং আমাদের সরকারকে এই দুইটা বিষয়ে নজর দিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। আমাদের সাথে আবারও দেখা হবে নতুন পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।